বাম হচ্ছে ৩ নম্বর ছাগলছানা। কেমন? এখন আপনি মহেন্দ্র টিকায়েতকে কোথায় খুঁজে পাচ্ছেন? সুতরাং সিজেপিও থাকবে না। কিন্তু এই ডিজাইনটা থাকবে। সো সেটা আরেকটা প্রশ্ন যে এটাকে আমরা কি করে ভবিষ্যতে রেজিস্ট করব? এই যে গোটা সিজেপি প্রোটেস্টের মাধ্যমে বিজেপির ইলেকটোরাল এক বিন্দু লস নেই। কারণ ৬ মাস বাদে এই ধর্মেন্দ্র প্রধান একটা বড় কিছু হয়ে দেখবেন সরকারে আবার ফিরছে। ইথানল একটা নতুন জিনিস এসছে। কেমন? কিন্তু ইথানল ছিল 17%, সেখান থেকে বাড়িয়ে 20% করেছে। আমি আপনাকে ম্যাক্রো ইকোনমিক কি বেনিফিটস আছে আমি আপনাকে বলতে পারি, এবং কেন এই জিওপলিটিক্যাল সিচুয়েশনে কেন ওটা ইজ আ গ্রেট সেফটি ল্যাচ। নমস্কার, আপনারা দেখছেন ক্যাম্পেন কলিং মিডিয়া, আর আমার সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক প্রতিম রঞ্জন বসু। আর অনেক অনেক স্বাগত আপনাকে দাদা আপনার ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। প্রথমেই যে প্রশ্নটা না করলেই নয় সেটা হচ্ছে যে এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে যে গোটা দেশ জুড়ে এরকম আর কি হিড়িক উঠেছিল ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে সরাসরি দাবি করা হলো। তবে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান, তারপরে তিনি গেলেন। সংসদে যাওয়ার পরে তাকে এক কথায় বীরের মতন স্বাগত জানানো হলো, মাথায় পাগড়ি পরিয়ে, এবং রীতিমতো স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হলো। তো মোদিজির এই যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি সম্পর্কে কি বলতে চান? প্রথমত হচ্ছে যে সরকার প্রথম দিকে জিনিসটা একটা গুরুত্ব দিতে দেরি করেছিল। সেটা দিলে পরে এই অবধি যেত না। আর এই আন্দোলনটা গুরুত্ব নিট কিছুতে ছিল না। এরা মূলত এটা ডায়াসপোরা, বিদেশ থেকে ড্রিভেন, যে ছেলেগুলো গাদা গাদা ছেলে মেয়ে এসছিল বিদেশ থেকে, ইন্ডিয়ান, তারা বিদেশে পড়াশুনো করে। তো এরা কিন্তু যদি প্রাইভেটলি কথা বলা যেত তাহলে এরা কিন্তু সকলেই জানে যে মোদী সরকারকে ফেলতে হবে, এটা মাথার মধ্যে নিয়ে এসছে। তো এখন গাদা গাদা বলছি মানে এটা ১০০, ২০০, ৩০০, ৫০০, ১০০০ এরকম আর কিছু হবে। আমাদের এরা ১৪০ কোটির দেশে গাদা শব্দটা একটু তো এইটা হচ্ছে এদের ছিল পেছনে। অবশ্যই তার পেছনে আরও কোনো বড় বড় মাথা আছে এবং অনেক টাকা পয়সা তো অবশ্যই আছে। এই যে এত সবাই আসছে, আমি তো একটু অবাকই হলাম, কারণ প্লেনের ভাড়া মারাত্মক ভাড়া হয়েছে। তো সেটা বিদেশের ক্ষেত্রে কত বেড়ে গেছে আপনি জানেন। তাহলে তারা আসছে কি করে? তাদের বাবা মারা সব টাকা ঢেলে ঢেলে দিয়ে দিচ্ছে। তো ৩ গুণ প্রায় ভাড়া বেড়ে গেছে। ডোমেস্টিকই আমরা দেখতে পাচ্ছি দ্বিগুণ তো বেড়েইছে। তো তারা সব এসছিল, সুতরাং এগুলো কাউকে তো স্পন্সর করতে হচ্ছে নানানভাবে। তো ব্যাক টু দ্য টপিক, যে গোটা জিনিসটা ছিল এর মধ্যে, এবং সরকার যখন বুঝতে পেরেছে, অ্যালার্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গোটা জিনিসটাকে কমিউনিকেশন স্ট্র্যাটেজি চেঞ্জ ইত্যাদি, এবং ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন করে ইস্যুটাকে একেবারে ডিলিট করে দেওয়া হলো। ফলে ওই আন্দোলনটা ওখানে আর একটুও গজাতে পারবে না। আর তারপরে আগামীতে আপনি জানেন অনেক কিছু আছে। ডিলিমিটেশন বিল আসবে, এফআরসিএ বিল এফসিআরএ বিল আসছে, তারপরে আপনার ইলেকশন আছে ৬ মাসের ভেতরই পাঞ্জাব আর উত্তরপ্রদেশে। তারপর আবার কিন্তু এই পরিবেশ কিন্তু কমপ্লিটলি আলাদা হয়ে যেতে পারে, হয়ে যাওয়ারই কথা। একই সঙ্গে আরও একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে যে প্রশ্ন মূলত বিভিন্ন মহল থেকে তোলা হচ্ছে, শুধুমাত্র তো এই নিট প্রশ্নপত্র ফাঁস তা তো নয়, পাঞ্জাবেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর আগে আমরা বাংলাতে দেখেছি শুধু প্রশ্নপত্র ফাঁস যে বলবো তাই নয়, নিয়োগ নিয়ে কত বড় দুর্নীতি হয়েছে আর কি। ২৬,০০০ শিক্ষক তারা রীতিমতো চাকরি হারিয়ে আজ পর্যন্ত পথে বসা। তো এই সমস্ত জায়গা থেকেই অন্যান্য ৩টি রাজ্য থেকে যে এই যে প্রশ্নপত্র লিক হলো, সেখানকার যারা শিক্ষামন্ত্রী তাদের পদত্যাগের দাবি উঠল না। ধর্মেন্দ্র প্রধানকেই কি এক কথায় হিন্দিতে একটা কথা আছে না, বালিকা বাখরা করার মতন আর কি, ওনার কি সত্যি এত দোষ ছিল পদত্যাগ করার মতো? দেখুন, কত দোষ, বেশি দোষ, এটা একটা ভীষণ প্রশ্ন। পশ্চিমবঙ্গ কোনো হিসেবেই আসে না। পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শুধু পরীক্ষা ঠিক হলেই তো শিক্ষা ব্যবস্থা হয় না। তো আমি আজকেই একজনের সঙ্গে কথা বলেছি, সে ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরে একটা পিএইচডি করতে যাচ্ছিল। তো পিএইচডি কিংবা ১ বছরের একটা করতে যাচ্ছিল, যেটা রিসার্চের কাজ। তো কলেজে পড়ায়। এখন তাতে সে বিনা মাইনেতে যেতে রাজি, কিন্তু তাকে বলে যে না না, ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে ওখানে অন্য লোক নিয়েছে, সে আনন্দে করে বেরিয়েছে।
ইলেকশনের সময় তৃণমূলের হয়ে ফাটিয়ে প্রচার করেছে একটা সরকারি কলেজের একজন ইয়ে। তো এখানে শিক্ষা ব্যবস্থা কিচ্ছু নেই, সুতরাং সেখানে ওসব বলে লাভ নেই। আর বাকি যেগুলো আপনি বললেন প্রত্যেকটা জিনিসই নানান জায়গায় নানান রকম আছে। এটা নিয়ে কোনো এখন দেখুন ব্যাপারটাকে এক্ষেত্রে ওরা যেটাকে সামনে নিয়ে এসছে আপনাকে সেটাকে মেনে নিতে হবে। কেমন? এর পেছনে আপনাকে তো আমি বললামই তো, ওদের বড় প্ল্যান ছিল, এবং কেন ওরা এখানে তুলছে, কেন ওরা ওখানে তুলছে না, এটা বলে লাভ নেই এক্ষেত্রে। তো সুতরাং ওরা এক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধানের ঘটনা যেটা ঘটেছে সেটা অবশ্যই আমাদের বলতে হবে যে এর আগে নিট নিয়ে কয়েকবার প্রশ্ন উঠেছে, নেট নিয়ে প্রশ্ন উঠেছে, মানে এই ধরনের গণ্ডগোল হয়েছে। তো ফলে সুতরাং সেগুলো হোক, এই অবধি যেত কিনা তার আগেই সরকার কোনো কি যেমন ধরুন এনটিএর যে পুরো একগাদা অফিসারকে সরিয়ে দিল, তারপরে নানান স্টেপস নিল, তো হয়তো অপটিক্সে আমার মনে হয় কোথাও একটুখানি কম ছিল। সুতরাং এটা নিয়ে আর বেশি করে লাভ নেই। আপনাকে আমি বলে দিতে পারি, যদি পাঞ্জাবে এবছর বিজেপির জেতার খুব আশা আছে, তো যদি পাঞ্জাব আর ইউপি জিতে ফিরে আসে, ওইসব এখন বলছে না ওই সিজেপি ধর্মেন্দ্র প্রধানকে এখানে নেওয়া যাবে না, ওখানে নেওয়া যাবে না, এরা কেউ কিচ্ছু না, এরা এখান থেকে শেষ হয়ে গেল। আপনি দেখুন এর আগে গত প্রায় ১.৫ দশক ধরে ভারতবর্ষে বারবার হচ্ছে, আপনি দেখুন আপ উঠে এসছিল, আপ একই জিনিস। হ্যাঁ, আচ্ছা, তারপরে ধরুন যেটা ফার্ম বিলের এগেনস্টে কেমন পাঞ্জাবের যারা করলো, তো পাঞ্জাবের কৃষকরা, কৃষকও না, যারা মিডলম্যান তাদের ড্রিভেন ছিল। তো কিন্তু দেখুন সেক্ষেত্রে একটা লিডার মহেন্দ্র তিকায়েত, সে তার আগের ইলেকশনে তার জামানত জব্দ হয়েছিল, সে হঠাৎ করে নেতা হয়ে গেল। আপনার মনে থাকতে পারে কলকাতায় এসে কত হেন চলছিল, বিরাট ব্যাপার, যেন বিশাল ভারতের এককে। তারপরে সরকার একটা ফার্ম বিলটা উইথড্র করে নিল, আন্দোলন শেষ হলো, এখন আপনি মহেন্দ্র তিকায়েতকে কোথায় খুঁজে পাচ্ছেন? সুতরাং সিজেপিও থাকবে না, কিন্তু এই ডিজাইনটা থাকবে। সো সেটা আরেকটা প্রশ্ন যে এটাকে আমরা কি করে ভবিষ্যতে রেজিস্ট করব। এদিকে যদি পশ্চিমবঙ্গর বিভিন্ন নেতা নেতৃত্ব আর কি, বিশেষত বাম নেতৃত্ব, তারা মানে অত্যন্ত উঠে পড়ে লেগেছিল যে এই টোটাল মুভমেন্টটা নিয়ে। এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সরাসরি বাম নেতা সুজন বাবু তিনি একটি মন্তব্য করে বসলেন। তিনি বললেন যে ধর্মেন্দ্রকে জমা করেছিলেন নরেন্দ্র মোদী, আর তাকে খরচা করে দিল বাংলার এবং ভারতের যারা যুব সমাজ আছে, ছাত্ররা, তারা। এই কথাটা শুভেন্দু অধিকারীর মনে রাখা উচিত। পরিপ্রেক্ষিতটা কি? শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সকালে জমা বিকেলে খরচা। এই কথার পরিপ্রেক্ষিতে এইভাবে তিনি তার উদাহরণ টেনে বললেন। বাম হচ্ছে ৩ নম্বর ছাগলছানা, কেমন? তো ওর দুটো কাজ আছে, একটা হচ্ছে ন্যারেটিভ বিল্ডিং, কারণ এটা মানতে হবে যে ওই যে ইন্টেলেকচুয়াল যেটা করা রয়েছে সেখানে ওর গ্রিপ আছে, সেটা ন্যাশনালিস্টদের ব্যর্থতা, অতীতের নানান রকম কারণ। আমি তো বলবো যে হয়তো বিজেপিও অ্যাডিকুয়েটলি ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল বিল্ডিংয়ের দিকে ততটা নজর দেয় না, তো সুতরাং সেই জায়গাটা আছে। আর বাকি যেটা রাজনৈতিকভাবে, একটা হচ্ছে আমরা জানি চিরকালই বাম একটা অদ্ভুত সিচুয়েশনের ভেতর দিয়ে গেছে। আপনি যদি বামের পুরো হিস্ট্রিটা দেখেন তাহলে পলিটিক্স অফ এনার্কি যেটা, এটা ক্রমাগত বাম পয়দা করেছে, আবার সময় বুঝে সেটার থেকে সরে এসে সুশীল হয়ে গেছে। যেমন ধরুন ৬০-এর দশকে যে প্রচণ্ড এনার্কি তৈরি করবার চেষ্টা করেছিল, প্রথমে এই বামই করেছিল, মানে আমি বলছি মেইন স্ট্রিম বাম। পরবর্তীতে যখন ওটার থেকে নকশাল অফশুট বেরিয়ে গেল, তখন ওরা ওটাকে ডিজোন করে আবার অন্য দিক নিল। তো আমরা এটা তো বারবার দেখতে পাই যে বাম মানেই হচ্ছে যে তার সঙ্গে সবসময় রাউডি একটা এলিমেন্ট তাকে ঘিরে থাকে। আর এই গোটা পরিস্থিতিগুলো, এই গোটা একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে একটা দেশে একটা সরকার আছে, ভালো, সবই ঠিক আছে, ১০ বছর ১৫ বছর ২০ বছর থাকতে পারে, কিন্তু তার এগেনস্টে গ্রিভেন্সেসও থাকবে, ইস্যু বেসড গ্রিভেন্সেসও হবে, কেমন? তো সেই গ্রিভেন্সগুলোকে সরকারকেও অ্যাকাউন্টেবল হতে হবে। এখন এই জায়গাটা করার দায়িত্ব হচ্ছে অপোজিশন পার্টির, কংগ্রেস বা এক্ষেত্রে তারা সেইটা ডেফিনেটলি তারা পেরে উঠছে না করতে।
যদি পারতো তাহলে এই আনকনস্টিটিউশনাল এলিমেন্টগুলো ঢুকতো না এর ভেতরে। আর কংগ্রেসের অবস্থাটা আপনি দেখুন, যে সিজেপি প্রোটেস্ট করছে, সেইটার মধ্যে ঢুকে কংগ্রেস নাচানাচি করছে। তো কংগ্রেস তো ডিসক্রেডিটেড হয়ে গেল। এই যে গোটা সিজেপি প্রোটেস্টের মাধ্যমে বিজেপির ইলেকটোরাল এক বিন্দু লস নেই, কারণ অপোজিশন ডিসক্রেডিটেড। তারা ওটা ঢুকে নাচবার চেষ্টা করেছিল। লিডার অফ অপোজিশন গিয়ে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে শুয়ে পড়বে মানায়। আর ইনসোফার অ্যাজ পশ্চিমবঙ্গের বামের ওরা এই করেছি, আমরা ওই করব, হ্যাঁ। তো তো ওই আর কি, মানে মানে ওদের নিয়ে সময় নষ্ট করাটাই একটা মানে মুশকিলের ব্যাপার। মোটামুটি ফেসবুকে ছিল এবং বড় বড় হুমকি হামকি নানান রকম হ্যান ত্যান গান ইত্যাদি। তো যদিও ওদের যে এমএলএ একজন আছেন এখন, তার কথাবার্তা ভালো, আর বাদ বাকিটা একেবারে রাবিশ। আমি খুব সুন্দর উত্তর দিতে দেখলাম শুভেন্দুকে, যে ওই যেটা ওই গুন্ডা দমন আইনটা এনেছে, তো তাতে ওরা বলছে যে এরা ওই মিছিলে, যে মিছিলটাতে হয়েছে ঝামেলা, যে ওরা তো আমাদের নয়, অন্য লোক, বাইরের লোক। আমি মানতে রাজি, কিন্তু শুভেন্দু খুব সুন্দর বলেছে যে আপনাদেরই তো নেত্রী বলেছেন যে সবাই জলের বোতল নিয়ে যাবেন, কারণ পুলিশ টিয়ার গ্যাস মারবে, হ্যাঁ, আর ওখানে জলের বোতলগুলো উড়লো, তাহলে আপনাদের কেন ধরবো না আমি? তো সুতরাং দ্যাটস ইট। বাউং ইজ আ ননসেন্স একটা। এদিকে দীপকে, যিনি এই ককরোচ জনতা পার্টির প্রেসিডেন্ট আর কি, মানে প্রণেতা যদি বলা হয়, তিনি অবশ্য একটি কথা বলেছেন। তিনি মন্তব্য করেছেন যে এই যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়া হলো, যে এই সরকারে নাকি কেউ কোনোদিনও ইস্তফা দেয় না, ঝুকানেওয়ালা চাহিয়ে, পুষ্পা ঝুকতা নেহি। তো তার এই যে এই ঔদ্ধত্য ভরা এই কথা, এটা কি ভারত সরকারের জন্য একটা থ্রেট বলে আপনার মনে হয়? না, না, তার ভেতর দিয়ে যেটা হচ্ছে, ওদের আসল লক্ষ্যটা কি সেটাই তো প্রমাণ হচ্ছে। ওদের লক্ষ্য ধর্মেন্দ্র প্রধান ছিল না। এটাতে এত আনন্দ কেন হচ্ছে? আনন্দ একটা কারণ হচ্ছে, এটা তো ঠিক যে এই সরকার করে না, তারপরে করেছে, যখন করেছে সুতরাং তখন মনে হচ্ছে যে আমরাই তাহলে স্টেজ নিয়ে ফেলবো এবারে বাকিটা করে ফেলা হবে। কিন্তু আমি আপনাকে বললাম তো যে এই বিজেপি, ইউপি আর পাঞ্জাব, যদি পাঞ্জাবটাও যদি জিতে আসে, আর ডিলিমিটেশন এই বিলগুলো যদি পাস হয়ে যায়, 6 মাস বাদে এই ধর্মেন্দ্র প্রধান একটা বড় কিছু হয়ে দেখবেন সরকারে আবার ফিরছে। সাথে আমার আনন্দের কোনো কারণ থাকার কথা না। আমি খালি আপনাকে অ্যাজ অ্যান অ্যানালিস্ট বলছি যে বিজেপির পজিশন আরও কনসলিডেট করে যেটা দেখছেন, সেটা হচ্ছে এনার্কিক্যাল একটা অ্যাপ্রোচ, যেটা বারবার ডিসরাপশন তৈরি করার চেষ্টা করা হবে। সো গভর্নমেন্ট মানে সে হ্যাজ ডান প্রিটি ওয়েল, যে সে যখন বুঝতে পেরেছে, তারপর থেকে সে কিন্তু পুরোটাকে ম্যানেজ করে নিয়েছে এবং সে ওটাকে আর বাড়তে দেয়নি ওখানে। একটা জিনিস না বললেই নয় দাদা, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমি ব্যক্তি বিশেষ বা নামগুলোকে, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী বা XYZ, এই নামগুলোকে বাদ দিয়ে যদি পিএম, সিএম বা অন্য কোনো মিনিস্টার, এই পদগুলোকে দেখি, তাহলে অবশ্যই তো এই পদগুলো দেশের শীর্ষস্তরীয় একটি পদ। তো সেই পদের যারা পদাধিকারী, তাদের ছবিতে রীতিমতো লাথি মারা হচ্ছে, থুথু ফেলা হচ্ছে, তাদের ছবির ওপরে প্রস্রাব করে দেওয়া হচ্ছে এবং যা নয় তাই কাজ করা হচ্ছে। এইগুলো কতটা যাচিত বলে মনে করেন? না, না, এটা কেন এক্সপেক্টেড হবে একটা সভ্য সমাজে? গণতন্ত্র আপনাকে যে কোনো জিনিস নিয়ে কথা বলার, প্রতিবাদ করার রাইট দেয়, কিন্তু গণতন্ত্র আপনাকে রুল ভাঙার রাইট দেয় না। আপনি গণতন্ত্র ধরুন, গণতন্ত্রের দোহাই দিয়ে আপনি আমাকে মেরে দিতে পারেন? নিশ্চয়ই পারেন না। তো তাহলে আপনাকে একটা রুল বেসড সোসাইটির ভেতর থাকতে হবে। আপনি গণতন্ত্র আছে বলে আমি গাড়ির সামনে দিয়ে হাঁটবো, গাড়ি দাঁড়িয়ে যাবে, এটা হতে পারে? গণতন্ত্র আছে বলে আমি ফুটপাত দখল করে বসে যাব, মানুষ হাঁটতে পারবে না, এগুলো গণতন্ত্র না। রেল স্টেশনে লোক যেতে পারবে না। তো এগুলো গণতন্ত্রের একটা খুব অত্যন্ত কুৎসিত সংজ্ঞা। তো এগুলো যেটা হচ্ছে, এটা হচ্ছে কি জানেন কোথা থেকে এসছে? যখন আপনি ইলেকটোরাল পলিটিক্সে পারবেন না,
তখন আপনি কি করবেন? ঘৃণার রাজনীতি পয়দা করবেন, এবং এটা ভারতবর্ষে প্রথম সবথেকে বেশি করেছে বাম। সেটা পশ্চিমবঙ্গে হোক আর সারা ভারতে হোক। আমি একের পর এক আপনাকে উদাহরণ দিতে পারি। একের পর এক উদাহরণ দিতে পারি। একটা খুব বিখ্যাত উদাহরণ আছে পশ্চিমবঙ্গে। এখন মোদিকে নিয়ে আপনি কি দেখছেন? মোদিকে তো শুরুর দিন থেকে আপনি বলুন না, মোদিকে কি বলা হয়েছে? চায়ওয়ালা বলা হয়েছে, ফেকু বলা হয়েছে, মানে প্রথম দিন থেকে। মানে বা যেটা বলা হয় যে এখানে নাকি কেউ কথা বলতে পারছে না, আমি তো উল্টোটা দেখি, সারাদিন তো গালি দিয়ে যাচ্ছে একদল লোক। বহুকাল আগে আভা মাইতি বলে একজন পশ্চিমবঙ্গের মন্ত্রী ছিলেন। তার তিনি একটা মাইলো বলে একটা খাবার আছে, সিরিয়াল, সেটা চালু করেছিলেন। সুতরাং সেটাকে মিলিয়ে একটা অশ্লীল কবিতা বানিয়েছিল সিপিএম। কেমন? তো এই হচ্ছে সিপিএমের। অতুল্য ঘোষ ছিলেন, বিরাট নামকরা, বিশাল বড়, মানে এ পশ্চিমবঙ্গ লেভেলে না, জাতীয় ভারতীয় মানে জাতীয় স্তরের একজন বিরাট মাপের নেতা অতুল্য ঘোষ। তার একটা চোখ খারাপ ছিল, তাকে নাম দেওয়া হলো কানা অতুল্য। সুতরাং এই কালচারটা বহু পুরনো, নোংরা কালচার, এবং এইখান থেকেই এগুলো এসছে, যার একটা পরিণতি হচ্ছে যে মানে ওটা কিছুই নয়, একটা পাগল মহিলা, তো সে একটা মানে একটা নোংরা ছবি সে হাতে করে ঘুরছে। নোংরামিটা ফুটপাতের লোক কিংবা বস্তির লোক করলে তবু মানা যায় যে ওর শিক্ষা দীক্ষা নেই, কিন্তু একটা ভদ্রলোক যখন একটা পাবলিক ফোরামে, আপনি দেখবেন যে যে পাবলিক ফোরামেও লোকে অশ্লীল ভাষা ব্যবহার করে, তো সেটা তো মানা যাবে না। তো এই যে শ্রীলেখা মিত্র, ইনি যে ছবিটি নিয়ে দাঁড়িয়েছিলেন, সেই দিয়ে উনি একটি সাফাই দিলেন। কি সাফাই দিলেন? বললেন যে সেই সময়ে এত একটা রাশ ছিল, পুলিশের লাঠিচার্জ হচ্ছিল, ইত্যাদি ইত্যাদি। আমি যে ছেলেটির সঙ্গে আর কি ওই ছবিটি নিয়ে দাঁড়িয়ে রয়েছি, মানে এই যে ছবিটা ভাইরাল করা হয়েছে, আমি যে ইচ্ছাকৃত করেছি সেটা কিন্তু নয়, আমি ছবিটা ঘুরিয়েও দেখিনি। এটা কি নিছক একটা সাফাই? তো এগুলো সাফাই ছাড়া আবার কি? সাফাই মানে বিরক্তিকর, এরা মানে কোনো পদবাচ্যই নয়। আপনি আপনি যদি প্রথমত হচ্ছে, আপনি যদি আপনি বিরাট একজন সেলিব্রিটি, আপনি তাহলে আপনি যান, মানে আপনি বলুন না যে একজন, সে তার গিয়ে সে দাঁড়িয়ে পড়লো, সে তো একটা ফেসবুকে পোস্ট দিতে পারতো, তাদের স্টুডেন্টদের ফরে যা কিছু, তার পোস্ট অনেকে দেখবে, সেটা হতো। আচ্ছা, সে গিয়ে প্রতিবাদ করছে, ঠিক আছে, প্রতিবাদ করলো, সে মিছিলে হাঁটলো, কি দাঁড়ালো, সে একটা বক্তব্য দিল, আমি বুঝতে পারতাম। ও কি মানে যেগুলো বলছে সেগুলো যদি বিশ্বাস করতে হয়, তাহলে মেনে নিতে হবে যে ভদ্রমহিলা উন্মাদ, মানে এছাড়া তো কেউ ওটা করে না। উনি কি মানে একটা বাজে কথা আমার হাতে অমুক ধরিয়ে দিল। তো একটা পরের দিন এখানে একটা সুন্দর আইনি সংজ্ঞা আছে, দেখবেন নানান জায়গায়, রেল স্টেশনে, পাবলিক প্লেসে লেখা থাকে, আগে তো বেশি দেখা যেত, এখন বোধহয় লোকে মুছে টুচে অন্য কিছু করেছে। সেটা হচ্ছে যে কেউ কিছু দিলে আপনি নেবেন না, এবং পার্টিকুলারলি এয়ারপোর্টে এটা একদম রুল যে আপনি অন্য কারোর কোনো জিনিস নেবেন না, বিকজ ইউ ডোন্ট নো ওর মধ্যে কি আছে, রাইট? যখন ধরা পড়বে তখন কিন্তু আপনি আর বলতে পারবেন না এটা অন্যে দিয়ে গিয়েছিল। এটা যদি আপনার ব্যাগেজ হয়, আপনার ব্যাগেজের ভেতর যা আছে সেটার দায়িত্ব আপনার, ওখানে যদি আমি কিছু ঢুকিয়ে রাখি তাহলে তার দায় আপনার। সুতরাং এটা উনি বলুন গিয়ে অন্যান্য জায়গায়, যত বাজে কথা, সমস্ত পাগল। কি না, পার্টির মিটিংয়ে যায় না, পার্টির ঝান্ডা ধরে না বলে, তারা কোনো যে বিরাট ইয়ে করেছে না। আর তার ঠাকুর মানে তার বাবার বাবা ছিল হচ্ছে কংগ্রেসের, বাস, তাকে মানে একেবারে গণতন্ত্র। একটু গিয়ে পুরনোদের জিজ্ঞাসা করা যাক না সিপিএম এর সময় গণতন্ত্রের গল্পগুলো। শেষ প্রশ্ন আরেকটা, মানে একটাই দিয়েই মানে এটা দিয়ে শেষ করতে চাইছি। সেটি হচ্ছে যে ককরোচ জনতা পার্টির মতোই এই পেট্রোল পাম্পে এখন ১০০% পেট্রোল চাই, মানে তেল চাই আর কি। এরকম হিসাবে E20 জনতা পার্টি বলে একটি নতুন পার্টির আগমন হচ্ছে বা উদয় হচ্ছে বলা যেতে পারে। এটাও কি আবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে? ইথানল একটা নতুন জিনিস এসছে,
কেমন? কিন্তু ইথানল ছিল 17%, সেখান থেকে বাড়িয়ে 20% করেছে। আমি আপনাকে ম্যাক্রো ইকোনমিক কী বেনিফিটস আছে আমি আপনাকে বলতে পারি, এবং কেন এই জিওপলিটিক্যাল সিচুয়েশনে কেন ওটা ইজ আ গ্রেট সেফটি ল্যাচ, কেমন? সেটা অন্য বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি একটা সিম্পল বলছি, যদি আপনি তার কেমিস্ট্রি দেখেন তাহলে ইথানলেতে যেটা হয় যে কতগুলো ছোট রাবার পার্টস আছে, সেটা খারাপ হয়, কিন্তু গাড়ির অ্যাক্সিলারেশন বেড়ে যায়, কেমন? ইঞ্জিন খারাপ হয় না, উল্টোটা ব্যাপার। সেটাও আপনি ছেড়ে দিন, এত টেকনোলজি বুঝতে হবে না। আপনি খালি সিম্পলি আমাকে বলুন, সবাই বলছে তাদের গাড়ির মাইলেজ পড়ে গেছে, ঠিক আছে? এটাই নিশ্চয়ই আপনিও শুনেছেন। আচ্ছা, এবার আমার গাড়ি মোটে 52,000 কিলোমিটার চলেছে। 52,000 কিলোমিটারে আমাকে এই সেদিন আমার ক্লাচ পাল্টাতে হলো, আমার সাসপেনশন খারাপ হয়ে গেছে। এবার এগুলো কেন খারাপ হয়েছে? রাস্তার কন্ডিশনের জন্যে। রাস্তার কন্ডিশন খারাপ, তারপরে তো যত দিন গেছে ফুটপাতের দোকান আর মানুষগুলো রাস্তায়, আমি গাড়ি চালাতে পারছি না ক্রমাগত করে। আমাকে কোনো সায়েন্টিস্ট এসে কাউকে বুঝিয়ে দিতে হবে যে সে কি করে বুঝতে পারছে তার গাড়ির মাইলেজটা ইথানলের জন্য কমেছে। আমি তো বুঝতে পারি না, আমি তো 30 বছর গাড়ি চালাচ্ছি। পেট্রোলের দাম তো আমাকেও দিতে হয়, তো আমার কোনো তো দরদ, আলাদা করে দরদ থাকার কথা নয়। কিন্তু আমি জানলাম কি করে যে আমার যেটা আমি মাইলেজ পাচ্ছি সেটা যে মাইলেজই হোক, সেই মাইলেজটার কারণ হচ্ছে রাস্তা গত 5 বছরে কলকাতার রাস্তা, রাজ্যের রাস্তা, মানে মানে একেবারে জঘন্য। আপনাকে আমি বলছি, বিহারের রাস্তার কোয়ালিটি ভালো পশ্চিমবঙ্গের থেকে, বিহারের ভালো, এত খারাপ রাস্তা। আপনি যেখানে এলেন, এই যে সামনের রাস্তাটা 2 বছর ধরে, এই সবে একটুখানি মাটি ফেলেছে বলে আমরা খুশি যে ভাই অন্তত হেঁটে যেতে পারছি। মানে এটা কোনো সভ্য মানুষের দেশ, কোনো বেসিক আছে সেখানে সবাই বুঝে গেল যে ওটা ইথানলের জন্য হচ্ছে। যে বুঝেছে, আর একটা কথা আমাকে বলুন, ভারতবর্ষের পপুলেশন টু কার রেশিও, ভেহিক্যাল রেশিও হচ্ছে 7%, তার মধ্যে কমার্শিয়াল ভেহিক্যাল চলে যাচ্ছে আউট, টু হুইলার একটা বিরাট সংখ্যা। তাহলে পড়ে থাকছে গাড়ি কজনের? খুব কম, সামান্য সংখ্যা। মূলত এটা কাদের প্রবলেম জানেন? আছে প্রবলেমটা। প্রবলেম হচ্ছে যাদের খুব দামি দামি গাড়ি আছে, যেগুলো একদম ধরুন ওই যে বড় দামি মোটরসাইকেল 3 লাখ 5 লাখ টাকা দামের, সেগুলোতে ফুয়েল, মানে ওটা কিনেছে বলে পেট্রোল ইয়েটাতে আছে, সেখানে প্রবলেম আছে একটা এফিসিয়েন্সির। এবার সরকার কি করবে আপনাকে আমি এখনই বলে দিচ্ছি। সরকার এটাকে করে দিতে পারে। করতে গেলে পরে আমাদেরও দাম বাড়বে। কেন বাড়বে? কারণ হচ্ছে সরকার একটা এক্সট্রা ডিসপেন্সার বসিয়ে দেবে, যেটা দিয়ে পুরো পিওর হ্যাঁ মোটর স্পিরিট বা পেট্রোল বিক্রি হবে। তার দাম এই E20 থেকে অনেক বেশি হবে, কেমন? কিন্তু আমাদের কেন দাম বাড়বে? E20 কেন দাম বাড়বে? কারণ হচ্ছে ওই যে মেশিনগুলো বসানো হবে, অপশান আসে অ্যাট কস্ট, ওই মেশিনগুলোর আবার দাম থাকবে তো। তাহলে ওই দামটি দিতে গিয়ে, বা পুরো যে সিস্টেমে যে ওটার ডিস্ট্রিবিউশন করা ইত্যাদি, সেইটা করতে গিয়ে যেটা হবে যে ওই অ্যাডিশনাল কস্টটা আপনার ঘাড়ে চাপবে, অথবা ওই পুরো কস্টটা ওই পেট্রোলের ওপর চাপানো হবে যাতে ওটা ওখানেই থাকে। সো দ্যাট ইজ আ রিয়ালিটি। আপনি দেখবেন এটা করে দেবে। বেশি কথা বাড়াচ্ছে তো, আপনি দেখবেন ওটা করে দেবে, দিয়ে দেখবেন কেউ কিনছে না, কিনবেও না। ইভেন নিতিন গডকরি বলেছেন যে পেট্রোল দিতে পারি, কিন্তু তার জন্য আর কি এক্সট্রা কস্ট দেওয়া উচিত, সরকারের করে দেওয়া। তখন কি বলবে দেখবেন, ওইটা আবার তোলে যে ক্রুডের দাম এত হলে তুমি তাহলে এত পেট্রোলের দাম নিচ্ছ কেন? তো সেটা আপনি পরে কখনো আমাকে এসে জিজ্ঞেস করবেন যে এটা হলে এটা কেন, তখন ওরা তো বেশি বোঝে, ওরা তো আবার বিদেশে চলে যায়। আবার যখন উদাহরণে যায়, মজা আছে, তখন পাকিস্তানে পেট্রোলের দাম কত দেখতে যায়, আর বাংলাদেশে দেখতে যায়। দুটোই, বাংলাদেশটা তো ভালো ছিল, ওটাও গেছে, ধ্যাতরা একটা অর্থনীতি দিয়ে আপনাকে বোঝাচ্ছে। হ্যাঁ, ও ইউরোপে তেলের দামটা দেখে আসুক, আর দেখে আসুক যে কেন তেলের দামটা অত হয়। চীনে দেখে আসুক। তো ওদের কথা ছেড়ে দিন, মানে ওদের দিয়ে সারা জীবনে আর মানে আপনি কখনো হিসেবে আনতে পারেন। তবে ওরা এই নানান ইস্যু বেসড তৈরি করবে,
এটা আপনি জেনে রাখতে পারেন। এবং এগুলো এইভাবেই হঠাৎ করে এই যে ভাইরাল টেকনোলজি বেরিয়েছে এখন, আর এগুলো ফেসবুক টুইটার দিয়ে আসবে না আগামীতে। এগুলো আসবে মানে আমাদের দেশে এখন অনেক কিছু দরকার সাইবার এতে। আমাদের একটা বড় উইকনেস হচ্ছে আমরা এই ফরেন অ্যাপগুলো নির্ভরশীল। চীন না, অন্যান্য দেশেও তারা অনেক কিছু, তাদের অনেকের অ্যাপ আছে নিজেদের। তো আমরা এই পুরো হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব কিছু ফরেন অ্যাপ। এটা যতক্ষণ না আমি ইন্ডিয়ান করছি ততক্ষণ আমি সার্ভেলেন্স রাখতে পারবো না। আর আমি তো মানে আমি তো এই ডিজিটাল এজের লোক নই। ফলে ন্যাচারালি আমার দৌড় তো ফেসবুক টুইটার এই অবধি। আমার ইনস্টাও ভালো লাগে না। তো এবার ইনস্টাতে এখন দেখুন এরা সব কিন্তু ইনস্টা ব্যবহার করেছে। কিন্তু এছাড়া বহু অ্যাপ আছে যেগুলোর আপনি আমি ব্যবহারই করি না, সেই সমস্ত অ্যাপ এরা ব্যবহার করে। আর এটা একটা আলাদা বিষয় কখনো। তো সুতরাং সরকারকে সেই সার্ভেলেন্স বাড়াতে হবে। শুধু ওরকম বললে হবে না, সার্ভেলেন্স বাড়াতে হবে কোথায় কি হচ্ছে, এবং সেই ইস্যুগুলোকে নিউট্রালাইজ করে দিতে হবে। আমার মনে হয় দেখবেন এটার পর হয়তো দেখবেন পেট্রোলিয়াম মিনিস্ট্রি ওরকম 10খানা ডিসপেন্সার বসিয়ে দেবে, কিছু খরচা হবে। কিন্তু আসলে সরকার যেটা করছে ভালো, অলরেডি ৭৫,০০০ কোটি টাকা সাবসিডি দিতে গিয়ে, এই ৭৫,০০০ কোটি টাকা সাবসিডি দিতে হয়েছে বিরাট, এই ইরান যুদ্ধের জন্য। তো তারা বড় বড় জিনিস নিয়ে ভাবছে, ভুলটা কিছুই করছে না, কিন্তু এরা ঝামেলা তৈরি করতে চাইছে নানান বিষয়ে।